আগামী 24 ঘন্টায় 100 সাল্লাল্লাহু চিন্তা ফেলাইতে হবে খানকি। মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, জান দেব জুলাই দেব না। আমি হাদি, আমরা সবাই হাদি। সোশ্যাল মিডিয়া জুড়ে যে কথাগুলো ঝড় তুলেছে তার প্রতিটি বাক্য যেন জ্বালা, প্রতিশোধ আর বেদনার আগুন। আর সবচেয়ে বেশি যে লাইনটা আগুনের মতো ছড়িয়ে পড়েছে, আমি হাদি, আমরা সবাই হাদি। মানুষ বলছে হাদি এখন শুধু একজন মানুষের নাম নয়, তিনি একটা প্রতীক, তিনি একটা প্রতিবাদের ভাষা, তিনি অন্যায়ের বিপরীতে দাঁড়ানো সাহসের প্রতিচ্ছবি। ফেসবুক, ইউটিউব, টিকটক যেখানে তাকানো যায় সেখানে শুধু একটাই স্লোগান, আমরা সবাই হাদি। ঘটনার পর সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্টে, প্রতিটি কমেন্টে দাও দাও করে জ্বলছে এই একটাই প্রশ্ন, হাদির রক্ত কি নতুন কোনো পথ চলার সূচনা করে দিল? শুক্রবারের দুপুরটা ছিল অন্যরকম। জুম্মার নামাজের পর বিজয়নগরের পানির ট্যাঙ্কির সামনে রাস্তায় একটি স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছিল। এমন এক সময় একটি রিকশা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তাতে বসা ছিল ইনকলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, একজন তুখোর বক্তা শরীফ ওসমান হাদি। তিনি কয়েকজন পরিচিত ও স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা শেষ করে রিকশায় উঠেছিলেন সর্দার উদ্যানের দিকে যাওয়ার জন্য। কে জানতো এই সাধারণ দৃশ্যটি মুহূর্তেই পরিণত হতে যাচ্ছে এক ভয়াবহ ট্র্যাজেডিতে, যার রেশ কাটবে না আরো কয়েকদিন। হঠাৎ করে দুটো মোটরসাইকেলের গর্জনে ভেঙে দিল দুপুরের নিস্তব্ধতা। তীব্র গতিতে এসে রিকশাটি খুব কাছাকাছি চলে এলো সেগুলো। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী তারা কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে চারিদিকে হুড়মুড় করে উঠল। একদল দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে নেমে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ল। গুলিটা শটান লাগলো তার বাম কানের নিচে, চোয়ালের কাছাকাছি একটি মারাত্মক জায়গায়। এটা কোনো সে হামলা ছিল না, এটা ছিল একটি পরিকল্পিত, নির্দিষ্ট এবং নিষ্ঠুর চেষ্টা। গুলি লাগামাত্রই হাদির শরীর রিকশার উপর থেকে ছিটকে পড়ার উপক্রম হলো। রক্তে ভেসে গেল পুরো শরীর এবং রিকশার আসন। আতঙ্কিত হয়ে দৌড়ে পালালো দুর্বৃত্তরা। রাস্তায় শুধু পড়ে থাকলো রক্তাক্ত একজন মানুষ, আর ছড়িয়ে ছিটিয়ে থাকলো আতঙ্ক আর হতবিহ্বল মানুষের ভিড়। দলীয় নেতাকর্মীরা ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আরো একটি রিকশায় তুলে নিয়ে ছুটে এলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পথে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা ছবিটা দেখে শিউরে ওঠে। গুলিটি এতটাই মারাত্মক জায়গায় লেগেছে যে তার মস্তিষ্কের সাথে শরীরের রক্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ডাক্তাররা জানালেন তিনি আশঙ্কাজনক অবস্থায় কোমায় চলে গেছেন এবং তার ব্রেইন ডেড হয়ে গেছে। তার মধ্যে জীবনের স্পন্দন খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ঢাকা মেডিকেল কলেজের সার্জনরা যতই চেষ্টা করুন না কেন, সেই গুলি বের করা এবং তাকে সুস্থ করে তোলা এক কঠিন চ্যালেঞ্জ ছিল। খবরটা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ল সারা দেশে। একজন তুখোর তরুণ নেতা, যিনি নির্বাচনের মাঠে সরব ছিলেন, তিনি আজ মৃত্যুর সাথে লড়ছেন। হাসপাতালে তাদের সমর্থক এবং অনুসারীদের ভিড় জমতে শুরু করলো। তাদের চোখে মুখে আকুতি আর আতঙ্ক। 4 ব্যাগ রক্তের প্রয়োজন বলে জানালেন চিকিৎসকরা। শুরু হলো রক্তের খোঁজ। এই একটা ঘটনা যেন বাংলাদেশের রাজনীতির অন্তরালে থাকা অনেক কিছুকে টেনে বের করে আনলো। নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের যে উত্তপ্ত পরিস্থিতি, তার মধ্যে এই ঘটনা যেন বালুতে আগুন ধরিয়ে দেওয়ার মতো। পুরো সরকারি ব্যবস্থা নড়েচড়ে বসলো। রাজনীতির করিডোরে শুরু হলো জল্পনা কল্পনার বন্যা। এই ঘটনার নেপথ্যে কারা, এটাই প্রশ্ন এখন সবার মুখে। তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষক এবং জনগণের মনের ভেতরে যে ধারণা তৈরি হচ্ছে তা হয়তো তদন্তের চেয়েও দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে। ঘটনার পরপরই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিকভাবে এর তীব্র নিন্দা বিবৃতি জানিয়েছেন। কিন্তু যেটা নজর কেড়েছে তা হলো সাদিক কায়েমের প্রতিক্রিয়া। তিনি ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করে অচিরে আন্দোলন শুরু হবে। সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই ডাক স্বাভাবিকভাবেই একটি অংশের মধ্যে সমর্থন পেলেও বিএনপি এবং তাদের অনুসারীদের মধ্যে এই বক্তব্য একটি অদ্ভুত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিএনপির অনেক নেতাকর্মী এবং একজন কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। তাদের প্রশ্ন, ওসমান হাদির কি হয়েছে? সাদিক কায়েম কেন প্রতিবাদ করলেন? এই প্রশ্নবোধক চিহ্নগুলোর যেন একটা বড় রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। শরীফ ওসমান হাদির জন্য তাদের কোথাও কোনো সমবেদনা নেই, বরং তারা ব্যস্ত নিজেদের দল এবং নির্দিষ্ট কয়েকজন নেতাকে রক্ষা করার জন্য। এখানে সবচেয়ে বড় প্রশ্নটি উকি দিচ্ছে, শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী
প্রতিদ্বন্দ্বী ছিলেন। নির্বাচনী তফসিল ঘোষণার পরেই যে এই হামলা হলো তাতে সাধারণ মানুষের মনে একটি স্বাভাবিক সন্দেহের জন্ম দিয়েছে। মানুষ বলছে হাদির কিছু হলে এর দায় মির্জা আব্বাস এবং বিএনপিকে নিতে হবে, এই ধারণা এবং পারসেপশন রাজনীতির চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারে বলেই অনেকেই মনে করছেন। যে বিএনপি নির্বাচনের মাঠে সরব, তারা এই ঘটনার পর এক অদ্ভুত নীরবতা আর সন্দেহজনক আচরণ প্রকাশ করছে। তারা সন্ত্রাসীর বিরুদ্ধে সোচ্চার হয়ে কোনো বক্তব্য দিচ্ছে না, বরং তারা চাঁদাবাজি এবং সন্ত্রাসীর অভিযোগ এনে নিজেদের নেতাদের বাঁচাতে ব্যস্ত রয়েছেন। আর এই আচরণই তাদের বেশি করে সন্দেহের মুখে ফেলে দিয়েছে। কিন্তু কি আসলে এই ঘটনা ততটা সোজা যতটা দেখছি? রাজনৈতিক বিশ্লেষকরা একটি ভিন্ন দিকও তুলে ধরেছেন। শরীফ ওসমান হাদী শুধু বিএনপির প্রতিদ্বন্দ্বী ছিলেন না, তিনি ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগেরও একজন কট্টর সমালোচক। তিনি মুক্তিযুদ্ধকে ব্যবসায় পরিণত করার বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেছেন। বিশেষ করে ৩২ নম্বর ধানমন্ডি শেখ মুজিবের স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে ফেলার ঘটনায় তার ভূমিকা ছিল অন্যতম। তিনি সেই স্থাপনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পক্ষে ছিলেন। তিনি জানিয়েছেন ক্ষমতাসীন দলের মধ্যে তার তীব্র ক্ষোভ ছিল, এমনকি তিনি নিয়মিত ভারত থেকে হুমকির ফোন পাচ্ছিলেন বলেও দাবি করছে তার ঘনিষ্ঠজনেরা। তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল, এমনকি তার স্ত্রীকে হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ রয়েছে। এসব তথ্য মিলিয়ে অনেকেই মনে করছেন এই ঘটনার পেছনে স্বৈরাচারী আওয়ামী লীগের একটি চক্র জড়িত থাকতে পারে। তবে বাস্তবতা হলো, রাজনীতিতে বাস্তবতা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মানুষের ধারণা বা পারসেপশন। আর সেই পারসেপশন এখন বিএনপির বিরুদ্ধে চলে গেছে। মানুষ যেহেতু বিএনপিকে সন্দেহ করছে, তাই বিএনপি এক কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে। এই সন্দেহের পেছনে আরেকটি যুক্তি কাজ করছে। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপি নিজেদের অন্তর্গোন্দলে বা নিজেদের লোকজনের গুলিতে প্রায় ২১০ জন নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। একটি দল যে নিজেদের মানুষকে নিজেরাই এইভাবে হত্যা করতে পারে, সেই দল যে তার প্রতিদ্বন্দ্বী শরীফ ওসমান হাদীকে গুলি করতে পারে না, তার কোনো যুক্তিসঙ্গত প্রমাণ কোথায়? মানুষের মনে এই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পটভূমি অনেকটাই পরিবর্তন হয়ে যেতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এটি শুধু শরীফ ওসমান হাদীর ওপর হামলা নয়, এই সামনের নির্বাচন বানচাল করার একটি বড় চক্রান্তেরও অংশ হতে পারে। এরপর আরও কিছু ঘটনা ঘটতে পারে, যাতে করে নির্বাচন পেছানোর জন্য একটা বিশাল পরিবেশ তৈরি হয়। এই পরিস্থিতিতে সরকার বাধ্য হয়েই সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযানে নামতে পারে। অপারেশন ক্লিন হার্টের মতো একটি অভিযান শুরু হলে তাতে সবচেয়ে বেশি ধরা পড়বে অস্ত্র চাঁদাবাজির নেতাকর্মীরা। ফলে এই হামলার প্রেক্ষিতে নির্দিষ্ট কিছু মহল যতই নিজেদের নির্দোষ দাবি করুক না কেন, তারা এক চরম বেকায়দায় পড়েছে বলে সবাই মনে করছেন। জনগণ তাদের উপর থেকে আস্থা হারাবে এবং অদূর ভবিষ্যতের রাজপথে তাদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করবে। শেষ পর্যন্ত যারা এই ঘটনার পেছনে থাকুক না কেন, একজন জনপ্রিয় তরুণ নেতাকে নীরবতায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এটা কি সত্যি একটি নিগৃহীত কাজ নয়? তার স্ত্রীকে হুমকি দেওয়া হচ্ছে, আর এই চেষ্টাকে ঘিরে যে রাজনৈতিক খেলা শুরু হয়েছে, তাতে আসল সত্য হয়তো চিরদিন চাপা পড়ে যাবে। তদন্ত হবে, রিপোর্ট হবে, কিন্তু জনগণের সামনে এসে যে ছবিটা একের পর এক থাকবে, তা হলো একটি সন্ত্রাসী চক্র নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে এবং সেই চক্রের সন্দেহের তীর এখন বিএনপির দিকেই। হয়তো হাসপাতালের আইসিইউতে যখন লাইফ সাপোর্টে থাকা একজন মানুষ জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন চিকিৎসকরা, তখন বাইরের রাজনীতির মহারণে শুরু হয়ে গেছে আরও এক লড়াই। এই লড়াইয়ের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক ভাগ্য। আর এই ভাগ্যের সিঁড়িতে একটা গুলির আঘাত যেন একটা গভীর ক্ষত বসিয়ে দিল, যা কাটাতে কাটাতে হয়তো অনেক সময় লেগে যেতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ময়দানের অবস্থান নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়।